প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সকলকে। ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি সকলে আনন্দে ঈদ কাটাচ্ছেন এবং সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের এই ভালো থাকাকে আরেকটু ভালো করার জন্য আপনাদের পছন্দের একজন মানুষ নিয়ে আজকে আড্ডা দিতে হাজির হয়ে গেছি সানায়া কুচুর ঈদ কথাবার্তায়। আমাদের সাথে আজকে আছেন মডেল এবং উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। স্বাগতম, কেমন আছেন? ঈদ মোবারক। ভালো আছি, তুমি কেমন আছো? কেমন কেটেছে? আমিও ভীষণ ভালো আছি। ঈদ তো বরাবরের মতো খুব ভালো কাটে, এখনো কাটছে। উপস্থাপকদের ঈদ কিন্তু শুরু হয় 7 দিন পর থেকে। কারণ ঈদের 7 দিন হচ্ছে ব্যস্ততা যায় বিভিন্ন টিভি চ্যানেলে। আফটার দ্যাট আমাদের যখন ঈদটা শুরু হয় তখন দেখে অন্যদের ঈদ শেষ হয়ে গেছে। সো ডাবল আনন্দ অ্যাকচুয়ালি। এবং উপস্থাপনার সাথে ঈদটা আসলে কেমন কাটে? শোয়ের প্রেশার থাকে নিশ্চয়ই, যখন শপিং করার টাইম থাকে এবং ঈদটা মাত্র আসছে যখন, আমাদের কিন্তু ঈদের দিনের চেয়ে বেশি ঈদের আগে খুব এক্সাইটমেন্ট থাকে, তখন ঈদ ফিল হয়, কিন্তু তখন তো ব্যস্ত থাকা হয় নিশ্চয়ই। এক্স্যাক্টলি, মানে ঈদের আগে পুরো 1 মাস তো অনেক ব্যস্ততা যায়। বিভিন্ন চ্যানেলের যে স্কেডিউলগুলো দেয়া হয় সেই দেখা যায় যে একটা চ্যানেলের একটা শোর সাথে আরেকটা চ্যানেলে হয়তো অনেক সময় কনফ্লিক্ট বেঁধে যায়, মানে এত বেশি যানজট তৈরি হয় তখন শো নিয়ে। সো এটা আমার খুব মজাও লাগে, কারণ অনেকগুলো বছর ধরে ঠিক এভাবে ঈদের সময় ব্যস্ততা যাচ্ছে। আমার ফ্যামিলি আগে খুব মিস করতো আমাকে, যে ঈদের সময়গুলোতে প্রত্যেক দিন রাতেও যেহেতু লাইভ থাকতো, এই জন্য মনে করতো যে কবে আমি এরকম লাইফ ফ্রি হব। তো ওদের কথা চিন্তা করে এখন থেকে আমি বলে দেই যে এতদিন পরে আমি হয়তো এই ভ্যাকেশনে যাচ্ছি বা ঈদটাকে এভাবে কাটাবো, এরকম করে ব্যালেন্স করে নেই আর কি। বাট আমি খুব এনজয় করি ঈদের এই ব্যস্ততা। এবং আসলে কাজের মধ্যে আমাদের জীবনের সবকিছুই তো আসলে একটু সুখী হওয়ার জন্য, কাজের মাধ্যমে যদি সুখী হওয়া যায় সেটাও আসলে মন্দ নয়। হ্যাঁ, আমি প্রচন্ড রকমের ওয়ার্কহলিক, আমি ছোটবেলা থেকেই তাই। আর অনেক বেশি আমি কাজ, মানে কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি, কখনো আমি চুপ করে বসে থাকতে পারি না। আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, এটা আমার বাবা আমাকে সবসময় বলতো। আমার কাছে মনে হয় দ্যাটস দ্য বিউটি, এবং দ্যাটস ওয়াই আমি আসলে একসাথে অনেক কাজ করতে পারি। এবং এই যে ব্যস্ততা, অনেকে আছে যে জিজ্ঞেস করে আমাকে যে তুমি কিভাবে পারো, বা তোমার টায়ার্ড লাগে না? আমি বলছি না, আমার বরঞ্চ আরো মজা লাগে। যখন সকাল থেকে শুরু করে রাত অবধি কাজ করা, বিভিন্ন চ্যানেলে যাওয়া, অ্যাজ ইউ নো আই এম আ ডক্টর, সো আমাকে হসপিটাল সামলাতে হয়, ফ্যামিলি সামলাতে হয়, তারপরে হচ্ছে বিভিন্ন শোয়ের যে প্রেশারগুলো বা ইভেন্ট থাকে, কর্পোরেট ইভেন্ট থাকে। এখন তো ঈদের সময়, বাট ঈদের আগে কিন্তু আগের মাসে প্রচণ্ড রকমের ব্যস্ততা ছিল অ্যাজ আ কর্পোরেট হোস্ট। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইটস অল অ্যাবাউট ব্যস্ততা হচ্ছে এনজয়িং, মানে নিজের এনজয়মেন্ট প্লাস হচ্ছে নিজেকে ভালোবাসা, সব কিছুর মূলে কিন্তু এটা মেইন কারণ হিসেবে কাজ করে। এবং এরপরেও কাজগুলো কিন্তু খুব কঠিন, একই সাথে ডাক্তার এবং মডেলিং করা, আবার উপস্থাপনা করা। আপনার দিনটা তাহলে কিভাবে শুরু হয়? সকাল থেকে একটু শুনি তো, কি করা হয় সারাদিন? সকাল থেকে, হ্যাঁ, আমি একদম আর্লি মর্নিংয়ে উঠতে হয় আমাকে। সেখান থেকে উঠে আমি নিজে আমার ব্রেকফাস্টটা করি, দেন হচ্ছে আমার বেবির জন্য ওর টিফিনের ব্রেকফাস্ট রেডি করে ওকে নিয়ে আমি বের হই। ওকে আমি হচ্ছে ওর স্কুলে ড্রপ করে তারপরে হচ্ছে আমি হসপিটালে যাই। 9টার মধ্যে আমাদেরকে প্রেজেন্ট থাকতে হয়। তারপর ওখান থেকে দুপুর পর্যন্ত আমি হসপিটালেই থাকি। আফটার দ্যাট আমার যদি যে ধরনের ইভেন্ট থাকে, মানে ইভেন্ট কর্পোরেট হলে আমি কর্পোরেট প্লেসে চলে যাই, টিভি স্টেশন হলে টিভি স্টেশনে চলে যাই। আর যদি এমন খুব রিয়েলি হয় যে শো না থাকে, তখন আমি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য হলেও আমি আমার জিমে চলে যাই। মানে জিমটা করে তখন আমার মনে হয় যে আমার একটা নতুন রিফ্রেশমেন্ট চলে আসে। মানে হসপিটালের কাজ তো অনেকটাই হচ্ছে খুব মানে হ্যাকটিক হয়ে থাকে, সেই হ্যাকটিক লাইফটার পরে নতুন করে একটা চার্মিং মুড নিয়ে আসার জন্য আমার মনে হয় আমার জিমটা আমাকে হেল্প করে। এরপরে আমার তো মানে গাড়ির মধ্যেই কিন্তু আমার সব কিছু থাকে। আমার গাড়ির মধ্যে একটা লাগেজ গোছানো থাকে, যেখানে কস্টিউম থাকে, মেকআপ থাকে, আমার মানে অনেক কিছুই থাকে, মানে হসপিটালের জিনিসপত্রও থাকে, একদম সবসময় রেডি থাকে। সো দ্যাট আমি এভাবে ম্যানেজ করতে পারি। আর যেহেতু নিজের মেকআপটা নিজে করতে পারি, আমার মেকআপ নিতেও হার্ডলি 20 মিনিটস ম্যাক্স লাগে। সো সব দিক থেকে আমার মনে হয় যে এইভাবেই ব্যালেন্স করা হয়। এবং এত কিছুর সাথে কিন্তু আরেকটা গুরু দায়িত্ব, মাতৃত্ব, সেটিকে আসলে কিভাবে উপভোগ করছেন? আমার কাছে তো মনে হয় দিস ইজ দ্য বেস্ট ফিলিং এভার। এবং পৃথিবীর সকল মেয়ে, আমার যার সাথেই দেখা হয় আমি তাকে বলি যে অবশ্যই মেয়েদেরকে মাতৃত্বের ফিলিংসটা নেওয়া উচিত। এটার মতো মানে স্পিরিচুয়াল কোনো পিসফুল ফিলিংস পৃথিবীতে আর কোথাও কোনো কিছুতে দিতে পারে কিনা আই ডোন্ট নো। মানে আমি আমার বাবা মার কাছে হয়তো বা তাই, আমি কিন্তু আমার বাবা মার কাছে আনন্দ পাচ্ছি, বাট ওই যে স্পিরিচুয়াল ফিলিংসটা, এটা আমি আমার সন্তানের কাছে পাচ্ছি।
তো এটা আমাকে নতুন করে উপলব্ধি করিয়েছে মানুষ হিসেবে, জীবনকে নতুন করে উপলব্ধি করিয়েছে। আমার কাছে জীবনটা আরও বেশি সুন্দর আর একটু বেশি চ্যালেঞ্জিং। এটা তো অবশ্যই রেসপন্সিবিলিটিসও আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে অনেক বেশি বিউটিফুল। মানে এই ফিলিংসটা খুব সুন্দর, খুবই সুন্দর, সত্যিই সুন্দর। এবং এই যে এত কিছুর মাঝখানে মাঝে মাঝে তো এমন হয় যে একটু বিশ্রামের সময় বা অবসরের সময় যদি জিজ্ঞেস করে যে অবসর সময়ে কি করতে ভালো লাগে, গান শোনা বা কোনো সাইড হবি থাকে? হ্যাঁ, অবসরের সময় তো আগে যেটা হতো, আমি আমার মেডিকেল প্রফেশনে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন পর্যন্ত মানে স্টুডেন্টদেরকে, মেডিকেল স্টুডেন্টদেরকে অনেক পড়াশোনা করতে হয়। এর বাইরেও আমি দেখা যেত গল্পের বই পড়তাম। প্রত্যেক দিন একটা পেজ হলেও আমি যে কোনো একটা উপন্যাস বা যে কোনো একটা গল্পের বইয়ের প্রথম পেজটা পড়তাম। তো সেই অভ্যাসটা আমি এখনও ট্রাই করি, ইভেন আমার কিডসকে বোঝানোর বা ওদেরকেও আমি গল্পের মধ্যে হচ্ছে ইনভলভ করার চেষ্টা করি। তো আমি গল্পের বইটা পড়ি, গান শুনি। আর যেহেতু অনেক বেশি স্ট্রেসফুল লাইফ, আমার কাছে মনে হয়েছে মিউজিক ইজ দ্য বেস্ট থেরাপি। তো নিজে গুনগুন করে গান গাওয়াটা বাথরুম সিঙ্গার হিসেবে, কিন্তু গান শোনাটা অনেক বেশি স্ট্রেস রিলিভ করে, অনেক বেশি মুডকে সুন্দর করে ফেলে। মানে ওটা তো হয়, বাট আমি আমার জিমের টাইমটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করি। মানে আর দেখা যায় আমি অনেক ব্যস্ত কিন্তু জিমে যেতে পারছি না, আমি 10 মিনিটস হলেও আমার টাইমটাকে, ইভেন তো শুটিং শেষ হয়ে বাসা যাওয়ার আগে হলেও আমি জিমটাকে করে তারপর হচ্ছে বাসা যাওয়ার চেষ্টা করি। এবং এখন আসলে আমাদের জীবন এত বেশি যান্ত্রিক হয়ে গিয়েছে, এখন একটু ব্যায়াম করা, একটু হাঁটাহাঁটি করা খুবই দরকার আমাদের জন্য। ডেফিনেটলি, কারণ আমাদের তো আসলে তেমন করে হাঁটাহাঁটি করারও সুযোগ হয় না। সেজন্যই যদি নিজেরা কেউ একটু এভাবে চিন্তা করে, কেউ হয়তো জিমে যেতে পারছে না, বাট ইটস ওকে, আমি যদি আমার ওয়ার্কিং প্লেসে একটু হাঁটাহাঁটি করলাম বা বাসা থেকে মানে ওয়াকিং ডিস্টেন্স হলে হেঁটেই গেলাম, বা আমি সিঁড়িটা ব্যবহার করলাম, লিফটে ইউজ না করলাম, তাহলে কিন্তু আমি আমার নিজেকে ভালোবাসার কাজটা করতে পারলাম। এটা আমরা অনেক সময় ইগনোর করি, বাট সময়ের সাথে সাথে আমার মনে হয় এটা সবারই রিয়েলাইজ করা উচিত। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি একজন ডাক্তারের সামনে বসে আছি। এটা অনেকেই ভুলে যায়। আমাকে কেউ শোয়ের জন্য ফোন করলো, তো আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো কোথায় তুমি, হসপিটালে, ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে কেন, কি হয়েছে তোমার? তো এই রিয়াকশনটা আমার জন্য নিউ না, নতুন না একেবারে। না, এই যে আমার মাথায় হঠাৎ করে কি করলো যে এত হাঁটাহাঁটি নিয়ে যে কথা বলে ফেললাম, কার সামনে কি বললাম। না, যেটা সত্যি, এখন নাউডেজ ইয়াং স্ট্রোক, ইয়াং হার্ট অ্যাটাক এত বেশি, এটার কারণটা হচ্ছে এরকম আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, প্লাস হচ্ছে আমাদের খুব পচা মানে বাজে ফুড হ্যাবিট। হ্যাঁ, স্পেশালি কোরবানির ঈদে তো আমি বলবো যে সবার বাসায় দেখা যায় গরু খাসি থাকছে, অনেক বেশি অয়েলি খাবার থাকে, সবাই বেশি অয়েলি খাবার খেতে থাকে। মানে ওই সময়টা আমার মনে হয় একটু কেয়ারফুলি খাওয়া উচিত। হ্যাঁ, ঈদের দিন আমরা খাবো না কেন, অবশ্যই খাবো, বাট ব্যালেন্স করে। আমি যদি দুপুরে বেশি খাই, রাতে একদমই কম খাবো। এবং রান্না বান্না কি করা হয়? অনেক বেশি, মানে অনেক বেশি বলতে এটা কেউ মানে চিন্তাও করে না যে হাউ কুড আই ডু দ্যাট, মানে এত বেশি রান্না একসাথে করার পরেও আবার রান্না কখন করা হয়। বাট ইউ নো, আমি যদি কখনো আমার মন খারাপও থাকে, একটু আগে হবির কথা জিজ্ঞেস করছিলে, মানে বই পড়া বা মিউজিকের সাথে সাথে দেখা গেল আমি ছোট্ট করে কিছু একটা রান্না করে ফেললাম আমার ফ্যামিলির জন্য হলো, বা আমি যেহেতু হেলদি ফুড ট্রাই করি অলওয়েজ, নিজের জন্য একটা সালাদ বানিয়ে ফেললাম। তো আমার বাসায় হচ্ছে সবাই বলে যে আমার রান্না অনেক মজা। তো এটা আমার মনে হয় আমি বাই বর্ন পেয়েছি, বিকজ আমার আপু এবং আমার মায়ের রান্না খুব মজা, নানিরও রান্না খুব মজা ছিল। তো এদিক থেকে মানে কোরবানি ঈদ হোক আর যে কোনো ঈদ হোক, বুঝছো, আমার হাতে ধরো কিছু স্পেসিফিক আইটেম আছে যেগুলো খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে। এখন কিন্তু আমি অপেক্ষা করছি। প্লিজ আমার বাসায় চলে আসো, অবশ্যই খাওয়াবো। এবং এই যে এত কিছুর পর একটু শুনতে চাই, আগের টাইমটা একটু রিকল করতে চাই। সবকিছু শুরু কোথা থেকে হয়েছে? মডেলিং এর শুরু, উপস্থাপনার শুরু, কিভাবে আজকে এই জায়গায়? মডেলিং এর শুরুটা হয়েছে আমি যখন মেডিকেল স্টুডেন্ট, তখন আমার ফ্রেন্ডরা আমাকে সবাই বলতো যে ইউ আর সো ফটোজেনিক, তো আমার ট্রাই করা উচিত বা এরকম। আর যেহেতু পড়াশোনার চাপটা অনেক বেশি ছিল, আমার অত বেশি ইন্টারেস্ট ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই আমি বলেছি যে আমি একটু অস্থির স্বভাবের মানুষ। আমি অনেক কাজ করতাম, মানে ছোটবেলায় দেখা যেত আমাদের বাসায় হচ্ছে আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস বাসা চলবে না। পড়াশোনায় অলওয়েজ আমি একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকতাম, ফার্স্ট গার্ল ছিলাম, বাবার খুব পছন্দ ছিল সেজন্য। আর এর বাইরে দেখা যেত আমি সব কিছু করতাম, আমি উপস্থাপনা করতাম, উপস্থিত বক্তৃতায় থাকতাম, বিতর্ক প্রতিযোগিতায় থাকতাম, উপস্থিত অভিনয়ে থাকতাম, গান নাচও করতাম, মানে সবই করতে চেষ্টা করতাম। মানে আমরা খুব এনজয় করতাম ওই সময়। আমার একটা মানে ফ্রেন্ড সার্কেল ছিল, আমরা 7 জন বান্ধবী ছিলাম, আমরা সবাই খুব এনজয় করতাম। তো ওই কাজগুলো আমার রক্তের মধ্যেই ছিল। যখন আমি মেডিকেলের চান্স পেলাম, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে
চান্স পেয়েছিলাম। আমার বাবার জন্য আমাকে মেডিকেলে পড়তে হয়েছে, বাট আমার ইচ্ছেটা ছিল এরকম যে আমি ঢাকা মেডিকেলে পড়াশোনা করে মানে আমি আমার যে প্যাশন, আমার যে জায়গাটা ড্রিম, সেই জায়গাটা নিয়ে কাজ করব মিডিয়ার এই সেক্টরটাকে। কিন্তু তখন কি ভয় লাগতো না যে আসলে আমরা তো সবসময় শুনি মেডিকেলে এত পড়তে হয়, এত প্রেশার থাকে, এটার পাশাপাশি যে মিডিয়ায় কাজ করা যাবে কিনা এই সম্পর্কে কি শঙ্কা থাকতো? দ্যাটস ওয়াই আই ডিডন্ট, মানে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক ইন্সপায়ার করতো, ওদের কারণেই কিন্তু শখের বসে একটা ফটোশ্যুট করা। সেই ফটোশ্যুটটা থেকে আমি 4 বেলা 4 দিক একটা ম্যাগাজিন ছিল, ওটার কাভার শ্যুটের জন্য ডাক পাই। ওই কাভার শ্যুটটা আমি করেছি তখনকার টপ মডেল রাজের সাথে, রাজ ম্যানিয়া, আমার এখনো মনে আছে। রেড কালারের একটা শাড়ি ছিল এবং খুব সুন্দর একটা ওপেন শোল্ডার একটা ব্লাউজ ছিল। তো ওই শ্যুটের পরে আমাকে অনেক জায়গা থেকে পোক করা হতো এবং তখন অনেক মানে ফটোশ্যুট টিভিসির জন্য অফারগুলো আসতে থাকতো। আমি তো করতে পারতাম না যেহেতু আমি তখন পড়াশোনা করছিলাম, এবং এই পড়াশোনা চলা অবস্থায় একবার আমি ঢাকায় এলাম। ঢাকা আসার পরে তখন মানে ঢাকায় প্রায়ই আসা হতো। তো তখন হচ্ছে একটা চ্যানেল 24 নামে নতুন একটা চ্যানেল শুরু হবে, ওখানে উপস্থাপিকা নেওয়া হচ্ছে অডিশনের জন্য। তো এটা আমার ফ্রেন্ডরাই আমাকে বললো যে ইউ ক্যান ট্রাই। আমি ওখানে গেলাম, আমি কোনো অডিশনের প্রিপারেশন নিয়ে আসিনি, আমাকে যা দেয়া হলো আমি সেটাই আমার মতো করে বললাম। আমাকে একটা নিউজের স্ক্রিপ্ট দেয়া হলো, সেটাও বললাম। দেন একটা মিউজিক্যাল শো এর স্ক্রিপ্ট দেওয়া হলো, আমি সেটাও, ইভেন আমি স্ক্রিপ্টটা বললাম আমার লাগবে না, আমি এমনি এমনি করে দিলাম। তো ওরা খুব সারপ্রাইজ ছিল যে আমার কোনো এক্সপিরিয়েন্স না থাকার পরেও আমি কিভাবে একদম ফ্রেশার হিসেবে এত সুন্দর করে বললাম। তো ওখানে আমার ডাকটা চলে এলো। ওদেরই আমি একটা বিনোদন 24 মানে এরকম একটা অনুষ্ঠান লাইফস্টাইল 24 থেকে শুরু করলাম, ওদেরই আমি মিউজিক্যাল লাইভ শুরু করলাম। মিউজিক্যাল লাইভ থেকে আমার ডাক পড়লো হচ্ছে ক্রিকেটের লাইভ শো করার জন্য, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং। আমি যখন ক্রিকেটের শো ব্যাক ইন 2015-এ শুরু করি, ওয়ার্ল্ড কাপ, তখন থেকে আমার এবং আমরা কিন্তু আসলে আপনাকে ক্রিকেটের শো থেকেই চিনি। এখন এখানে আরো একটা ব্যাপার জানার আছে যে আসলে খেলাধুলা সম্পর্কে আগ্রহ না থাকলে কিন্তু কেউ খেলাধুলার শো উপস্থাপনা করতে পারে না, সেই ব্যাপারে আপনার আগ্রহটা কেমন? একদমই পারফেক্টলি সেড ইউ আর, বিকজ আমরা যদি বলি যে উপস্থাপনাটা তো আসলে ভেতর থেকে আসতে হয়। এখন ক্রিকেট স্পোর্টস, নট অনলি ক্রিকেট, স্পোর্টসটাকে লাভ করতে হবে, পার্সু করতে হবে, বুঝতে হবে, আদারওয়াইজ স্পোর্টস শো কখনোই করা যাবে না যত স্ক্রিপ্টেড থাকুক না কেন। এই জন্যই মানে আমি যেহেতু খেলা খুব পছন্দও করি, আমি আগে থেকেই খেলা অনেক পছন্দ করি। ছোটোবেলায় আমি আমার ভাইয়ের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি। তো আমার মধ্যে খেলার প্রতি ভালোবাসাটা আগে থেকেই ছিল। তো ওই কারণেই মেবি, আর যেহেতু আমি লাইভ শো করতে অনেক অভ্যস্ত অলরেডি, তখন আমার ভয় লাগতো না, আমার কাছে লাইভ শোতে অনেক বেশি ইজিয়ার মনে হতো, বা স্ক্রিপ্ট লাগতো না। সেটা আমাকে একটা মানে পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আর যেহেতু আমি খেলা পছন্দ করি, ক্রিকেট বা ফুটবল আমি অনেক পছন্দ করি, সেজন্য মানে স্ক্রিপ্টিংয়ের জন্য আমাকে আলাদা করে কোনো মানে অনেক বেশি প্রিপারেশন নেওয়ার দরকার হয়নি। আমি খেলাটা দেখছি, আমি বুঝে যেতাম যে আমাকে কোন পয়েন্টটা নিয়ে কথা বলতে হবে, বা একটু ক্রিক ইনফোতে হয়তো ঘাটাঘাটি করলাম, একটু বিভিন্ন জার্নালগুলো পড়লাম, এরপরে এটা আমার কাছে খুব ইজি মনে হয়েছে। এখন কি বাসায় খেলা দেখা হয়? এখন হ্যাঁ, অলওয়েজ। ইভেন আমার যদি শো না থাকে তারপরও আমি খেলা দেখি, আপডেটটা রাখবার চেষ্টা করি। ও নট অনলি ক্রিকেট, ফুটবলে কিন্তু বাংলাদেশে এখন নতুন একটা জোয়ার শুরু হয়েছে। আমি ফুটবলের সাথেও কাজ করছি বাফুফের হয়ে। সো মানে যে কোনো স্পোর্টসের জন্যই আই থিঙ্ক আই ক্যান ডু। এই যে এখন এত কিছু করছেন, ওই বন্ধুগুলো এখন কোথায়, তারা কি বলছে? ওরা আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, ওদের সাথে আমার প্রায় দেখাও হয়। আমরা যখন গ্রামের বাড়িতে যাই ডেফিনেটলি দেখা হয়, আর ঢাকাতেও প্রায় ওদের সাথে আমার মানে ওদের সাথে কমিউনিকেশন আছে। ওরা কেউ ডাক্তার, ওরা কেউ ইঞ্জিনিয়ার, মানে কেউ আমার সাইডে আসে নাই, বাট ওদের সাথে আমার। এবং আপনি কি কখনো তাদেরকে আসলে বলেছেন যে তোদের জন্যই আমার আজকে এই জায়গায় আসা? না, ওরা জানে, ওরা আমাকে ইন্সপায়ার করেছে, বাট এরপরে আসলে মেইনলি আমাকে ইন্সপায়ার করেছে আমার মেডিকেলের ফ্রেন্ডরা। সো সবকিছু মিলে আমার তার মানে আপনার সারা জীবন ধরে আসলে বন্ধু ভাগ্য খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি বন্ধু ভাগ্য অবশ্যই ভালো, আমি খুব বন্ধু বাৎসল। আমি সবাই বলে, এটা আমার মা বলতো যে আমি একটু বেশি মিশুক, কিন্তু ওটাকেই আমার কাছে মনে হয় আমার বেস্ট জুয়েলারি। মানে আমি হাসি অনেক বেশি, আমি সবসময় মানুষকে ওয়েলকাম করি একটা সুন্দর হাসি দিয়ে। এটা আমার কাছে মনে হয় এটা কোয়ালিটি একটা মানুষের। আমি আমার হসপিটালেও ইভেন আমি সবসময় আমার পেশেন্টদেরকে ট্রিট করার চেষ্টা করি খুব সুন্দর একটা স্মাইল দিয়ে। সেজন্যই হয়তো বা বন্ধুত্ব খুব ভালো হয়, এবং মন থেকে আমি বিশ্বাস করি যে আমি খুব
ভালো একজন সোল। আমি কখনো অন্যের ক্ষতি চিন্তাও করি না, মানে অন্যের উপকার করতে না পারলেও কখনো কারো অপকারের কারণ হব না, এটা আমার ফিলোসফি। এবং আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি। মেয়েদের মধ্যে অনেক জেলাসি দেখা যায়, বিং মানে ট্রুথফুল, আমি যদি এটা বলি, মেয়েদের মধ্যে অনেক জেলাসি থাকে। সেই জিনিসগুলো থেকে আমার মনে হয় আমি একটু আলাদা রাখি নিজেকে, আমার মধ্যে এটা কখনোই কাজ করে না। বিকজ আমি বিশ্বাস করি যে গড ইজ দেয়ার, আল্লাহ সবসময় হচ্ছে আমার জন্য যতটুকু রাখা আছে ঠিক ততটুকুই আমি পাবো। এর বেশি কিছু আমি যত চেষ্টাই করি না কেন, হ্যাঁ তবে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে অনেস্টি, হার্ড ওয়ার্কিং, সেই সাথে মানে উইল পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে। সত্যি তাই। এবং গান গুনগুন করে গাওয়ার কথা শুনছিলাম, আমরা কি গান শুনতে পারি? না, আমি গানের প্রিপারেশন তো একদমই রাখিনি। আর আমার গান শুনলে দর্শক একদম চলে যাবে টিভি সেটের সামনে থেকে। সো এটা না হয় নাই ট্রাই করলাম আমরা, আর অন্য কোনো একটা সময় আমরা না হয় সেটা ট্রাই করব। নিশ্চয়ই অন্য কোনো সময় গান শোনার অপেক্ষায় থাকবো। এবং আর কি কি এখন মডেলিং নিয়ে কি কি চলছে? ঈদের আগে পরে নিশ্চয়ই শুটের ব্যস্ততাও থাকে। হ্যাঁ, মডেলিংটা এখন আমি একটু কমিয়ে দিয়েছি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ হচ্ছে উপস্থাপনার কারণে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে মডেলিংয়ে তেমন করে সময় দেওয়া হয় না। বাট বিভিন্ন ধরনের এন্ডোর্সমেন্ট আমার পেজ, আমার প্রোফাইল, ইনস্টাগ্রাম থেকে করা হয়। প্লাস হচ্ছে মডেলিংও করা হয় না তা না, টিভিসি তো করছি। আর মডেলিংটাও খুব বেছে বেছে, মানে ওটা এখন রেগুলারলি করা হয় না। এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে যখন একটা কাজের অফার লেটার আসে বা কেউ যখন অ্যাপ্রোচ করে, তখন আসলে কি দেখে সেটা চুজ করেন? যদি বলি শোয়ের ক্ষেত্রে, তো ডেফিনেটলি আমার শোয়ের গেস্ট কি হচ্ছে, কন্টেন্ট কি, বা কোন ধরনের শো, এগুলো তো অবশ্যই আমাকে জিজ্ঞেস, মানে যে কোনো শো আমাকে বললেই যে আমি চলে যাব ব্যাপারটা সেটা না। আমি এটাও চিন্তা করি যে আমার সাথে যায় কিনা। আমি অনেক কষ্ট করে একটু একটু করে আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করেছি। আমার রেপুটেশন, আমার ফ্যান, আমার ভালোবাসার যারা মানুষ, যারা আমাকে রেসপেক্ট করে, মন থেকে ভালোবাসে, তাদেরকে যেন কখনো আমি ডিসঅ্যাপয়েন্ট না করি সেটা অবশ্যই মাথায় রাখি। এবং ইভেন দো আমার ফ্যামিলি, সেটাও একটা মানে আমার জন্য একটা রিজন যে আমার বাবা যেন কষ্ট না পায়, আমার ফ্যামিলি যেন কষ্ট না পায়, সে কথা চিন্তা করেও আমি অনেক সময় শো বলি বা কাজগুলোকে চুজ করার চেষ্টা করি। এবং বাবা মা কি বলছে এই যে এত সাফল্য, এটা দেখে আমার বাবা মায়ের অনুভূতিটা কেমন? আমার মনে আছে স্পষ্ট করে, আমি যেদিন FCPS পার্ট 1 পাস করেছিলাম, আমার বাবাকে ফোন করেছিলাম, আবার বাবা আনন্দে কেঁদে দিয়েছিল। তো ওই দিনটার কথা আমি কখনোই ভুলতে পারি না। এবং আমি যখন BCS এ চান্স পেয়েছি, বাবা বলেছে তার স্বপ্নের পুরোটুকু আমি করে ফেলেছি। মানে তার স্বপ্নই ছিল আমি একজন গভর্নমেন্ট ডক্টর হব, বড় ডক্টর হব। সো আদার দেন দ্যাট, আমি যেটা অ্যাচিভ করেছি মিডিয়া থেকে, এটা আমার কাছে মনে হয় এটা একান্তই আমার অ্যাচিভমেন্ট। কারণ আমার ফ্যামিলি কখনো আমাকে ইন্সপায়ার করেনি এই ক্ষেত্রে। খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে আমি আসছি, এটা বলতেও কোনো দ্বিধা নেই। সো অনেক স্ট্রাগল করে, নইলে তো আমি অনেক মুভিও করতে পারতাম। আমার ফ্যামিলি আমাকে বাধা দিয়েছিল, অনেক বেশি বাধা দিয়েছিল। যে মুভিগুলোর জন্য মানুষ অপেক্ষা করে থাকে সেই সব মুভির জন্য আমাকে অফার করা হয়েছিল। ইভেন আমার বাসায় আমার বাবাকে কনভিন্স করার ট্রাই করা হয়েছিল। সো এই জায়গাটায় আমি তারপর স্ট্রিক্ট ছিলাম আমার স্বপ্নের ক্ষেত্রে, যে আমি আমার বাবার নিজের কি সিনেমা করার ইচ্ছে ছিল? সত্যি কথা বলতে কি, ওই সময়টায় ফ্যামিলি স্ট্রাগল এত বেশি ছিল যে আমার ইচ্ছেটাই তখন চলে গিয়েছিল। বাট হ্যাঁ, আমার ইচ্ছে ছিল বিগ স্ক্রিনে নিজেকে দেখতে, কে না চায়। কিন্তু তখন আমাদের মুভি ইন্ডাস্ট্রি এতটা সুন্দর ছিল না। ব্যাক ইন 2015-14 ওই সময় আমাকে অনেক মুভির জন্য অফার করা হয়েছিল। ইভেন যে মুভিটা বসগিরি আমরা সবাই জানি, ওই মুভিটার জন্য আমাকে বলা হয়েছিল, প্রডিউসার আমার বাসা পর্যন্ত এসেছিল। তো সেটা আমি করতে পারি নাই। ওটার জন্য আমার আফসোস হয় না। কিন্তু নাও এ ডেজ বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এত সুন্দর, কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার যখন আমি দেখি, মানে মুভি যখন দেখি স্ক্রিনে, আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় ওয়াও, মানে নিজেকে ভেঙে গড়ে নতুন একটা মানুষ হিসেবে নিজেকে এস্টাবলিশ করা প্রতিনিয়ত যারা ক্যারেক্টার প্লে করে, এটা আমার কাছে অনেক থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস। এবং আমরা এবার ঈদে এত সুন্দর সুন্দর সিনেমা আসলে পাচ্ছি প্রত্যেকটা ঈদে। আপনাকে কি তাহলে আমরা অভিনয় দেখতে পাবো ভবিষ্যতে? অভিনয় তো ডেফিনেটলি আমি করি, বাট এবার ঈদে আমি করি নাই। আমি বেছে বেছে কাজ করি অনেক। হ্যাঁ, আমাকে এখনো যে প্রজেক্টগুলো নিয়ে কথা হচ্ছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, একটা ওয়েব সিরিজ প্লাস হচ্ছে একটা মুভি নিয়েও কথা হচ্ছে। ডেফিনেটলি আবারও বলবো, আমি কখনো না হাফ হার্টেড কোনো কাজ করি না। আমি যদি ওই ক্যারেক্টারের জন্য ফুল ফ্লেজ একদম ওন করতে পারি,
আমি আমাকে যখন ডাকা হয়েছিল ওটার ক্ষেত্রে অডিশনে, আমি তখন তাকে মানে আমার যে স্ট্রাগলগুলো সেগুলো বলেছি। মুভি শুটিং হবে 1 মাস, আমি তাদেরকে বলেছি যে আমার হসপিটাল থেকে কিন্তু আমাকে ছুটি নিতে হবে 1 মাস, এবং সেক্ষেত্রে আমার ফ্যামিলি লাইফও আমাকে অনেকটুকু স্যাক্রিফাইস করতে হবে, তারপরেও কিন্তু আমি ব্যালেন্স করে কাজ করতে চেয়েছি। ইভেন দো স্ক্রিপ্টটা এত সুন্দর, সো স্ক্রিপ্টটাই ওই যে কাজটার কথা বলছি এটা বিউটি, মানে এত সুন্দর, এটা হলফ করে আমি বলতে পারি এটা যদি হয় বাংলাদেশে এ ধরনের মুভি এখন পর্যন্ত হয়নি। এটা আমরা দেশের বাইরে দেখেছি কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। তবে এটা আশার কথা বলতে পারি যে এখন বাংলাদেশের যে মুভি ইন্ডাস্ট্রিটা এত সুন্দর একটা মানে জোয়ার চলছে, অবশ্যই আমরা এরকম মুভিও দেখব, খুব মানে নিয়ার ফিউচারে দেখব। এখন খুব সুন্দর সুন্দর মুভি হচ্ছে, অনেক নতুন নতুন ডিরেক্টর অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করছে আমাদের, যারা এতদিন যেভাবে আমাদের নায়ক নায়িকাদেরকে আমরা দেখেছি, নতুন নতুন অনেকে ভালো ভালো কাজ করছে। সব মিলিয়ে আমার অবশ্যই ইচ্ছে তো আছে, যদি ব্যাটে বলে মিলে যায় অফকোর্স দেখা যাবে। আমরাও সেটি দেখার প্রত্যাশায় আছি। অসংখ্য ধন্যবাদ শ্রাবণ ও তৌহিদা, আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। খুব ভালো সময় কেটেছে আপনার সাথে, এবং দর্শকদের কাছে বিদায় নিয়ে আজকের মতো এখানেই শেষ করবো আয়োজন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে, আর চ্যানেল আইতে আসতে পারাটা সবসময় হচ্ছে অন্যরকম একটা আনন্দ কাজ করে। এখানে খুব রেগুলার আসা হয় না, আমি এভাবে বলছি, মাঝে মাঝে গেস্ট হিসেবে আসা হয়। তো ডেফিনেটলি আজকেও এসে খুব ভালো লাগছে। যারা আমার দর্শক তাদেরকে বলবো যে অবশ্যই ভালো থাকবেন, সেটা যে কোনো সিচুয়েশনে হোক না কেন, নিজেকে ভালোবাসবেন। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখনই কিন্তু চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন, পৃথিবীটা অনেক সুন্দর হবে, বিউটিফুল হবে। থ্যাংক ইউ। এবং আপনাকে আবারও পাবো সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শ্রাবণ ও তৌহিদা যেটি বললেন যে নিজের মনকে ভালো রাখবেন, অন্যদেরকে সাথে নিয়ে ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো সানায়া কোঠর ঈদ কথাবার্তা থেকে বিদায় নিচ্ছি।